বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফারুকাবাদ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এবিএম শাহ আলম টিপু, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ফারুকাবাদ ডিগ্রি কলেজ, ফারুকাবাদ চট্টগ্রাম। আমি আজকে তোমাদেরকে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের ব্যবস্থাপনা অংশে প্রথম অধ্যায়ের কিছু আলোচনা করার চেষ্টা করব, যেখানে আমি আলোচনার বিষয়বস্তু হিসেবে রেখেছি ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ। এই আলোচনাটা আমাকে হয়তোবা কয়েকটা পর্বে শেষ করতে হতে পারে। আমি চেষ্টা করব যত সংক্ষেপে সম্ভব তোমাদের সামনে বিষয়টা উপস্থাপন করতে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, গত ক্লাসে আমি বলেছিলাম সহজ অর্থে ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি। আমি সেখানে বলেছিলাম ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট হলো অন্যদের দিয়ে কৌশলে কাজ করিয়ে নেওয়ার কৌশল, অর্থাৎ যে কৌশল বা পন্থা অবলম্বন করে ব্যবস্থাপক কর্মীদেরকে, অধস্তন কর্মীদেরকে কাজে লাগিয়ে লক্ষ্য অর্জনের প্রয়াস চালায়, তাই হচ্ছে ব্যবস্থাপনা। আজকে আমি ব্যবস্থাপনার উৎপত্তির আলোচনায়, উৎপত্তি ও ক্রমবিকাশের আলোচনাকালে আমাকে যে বিষয়গুলো আলোচনা করতে হবে সেগুলো একটু আসছে। ব্যবস্থাপনার উৎপত্তি বা ক্রমবিকাশ কখন হয়েছে, কিভাবে হয়েছে, এ বিষয়ে নানা মতপার্থক্য থাকলেও ব্যবস্থাপনা শাস্ত্রের বা ব্যবস্থাপনা বিষয়ের উৎপত্তি হয়েছে মূলত কতগুলো বিষয়কে ঘিরে। যেমন মানুষ যখন সংঘবদ্ধভাবে দলবদ্ধ হয়েছে, লক্ষ্য করো, মানুষ যখন সংঘবদ্ধ বা দলবদ্ধ হয়েছে, মানুষ যখন কোনো পেশাকে জীবিকা নির্বাহের মাধ্যম হিসেবে গ্রহণ করেছে, অথবা মানুষ যখন কোনো কার্য সম্পাদনে অন্যের সাহায্য গ্রহণ করতে বাধ্য হয়েছে, তখন হতেই মূলত ব্যবস্থাপনা কার্যক্রমের শুরু। ব্যবস্থাপনা বিষয় ও চিন্তা ভাবনার ক্রমপরিবর্তনের পিছনে আরও যে জিনিসটা কাজ করেছে সেটা হচ্ছে এই, ধীরে ধীরে সমাজ যত সামনের দিকে এগিয়েছে, ব্যবস্থাপনা শাস্ত্র পরবর্তীতে ক্রমান্বয়ে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশের বিষয়ে বিভিন্ন মতানৈক্য বা মতপার্থক্য থাকলেও আমরা ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমোন্নতির ইতিহাস আলোচনা কল্পে ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশের ধারাবাহিকতাকে আমরা 5টি ভাগে ভাগ করে আমরা আমাদের আলোচনা করার চেষ্টা করব। এবার আসি ব্যবস্থাপনার চিন্তাধারার ক্রমবিবর্তন বা ক্রমবিকাশে ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে বিভিন্ন কাল বা যুগে ভাগ করে ব্যবস্থাপনাটা কিভাবে আধুনিক এই পর্যায়ে চলে আসছে সেটা ভাগ করে দেখার চেষ্টা করি। সুতরাং ব্যবস্থাপনার উৎপত্তি এবং ক্রমবিবর্তনের ইতিহাসকে আমরা নিম্নোক্ত এই বোর্ডে উল্লেখিত এই 5টা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। আমি প্রথম ভাগে আলোচনা করব প্রাচীন যুগ। প্রাচীন যুগে কিভাবে ব্যবস্থাপনা বা ব্যবস্থাপনা শাস্ত্রের উন্নয়ন সাধিত হয়েছে সেই বিষয়টা আলোচনা করার চেষ্টা করব। খণ্ডপরে মধ্যযুগ, গণপরে তেমনি শিল্প বিপ্লব যুগে কিভাবে ব্যবস্থাপনা শাস্ত্রের ক্রমবিকাশ ঘটেছে, ক্রমবিকাশ লাভ করেছে সেই বিষয়টা আলোচনা করব। এবং শিল্প বিপ্লব পরবর্তী যুগে ব্যবস্থাপনা কিভাবে
তার অসামান্য অবদান রেখেছিল, সেই বিষয়টা আলোচনা করবো। সর্বশেষ আধুনিক যুগ পর্যন্ত আজকের এই বর্তমান অবস্থায় ব্যবস্থাপনা কিভাবে এতটা গ্রহণযোগ্য বা সার্বজনীন বিষয় হিসেবে সর্বত্র বিরাজ করছে, সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। এবার আসি আলোচনার প্রথম ভাগ। প্রথম করব প্রাচীন যুগ, অর্থাৎ খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে খ্রিস্টের মৃত্যুর সময় পর্যন্ত কি কি ঘটনা বা কিভাবে ব্যবস্থাপনা তখনকার সময়ে ব্যবস্থাপনা বিরাজ করেছে বা ধাপে ধাপে ব্যবস্থাপনা শাস্ত্রের উন্নতি হয়েছে, সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি বোর্ডে দেখিয়েছি, প্রাচীন যুগ বলতে আমরা বুঝিয়েছি খ্রিস্টীয় সাল গণনা শুরু থেকে 5000 অব্দ আগের থেকে খ্রিস্টের মৃত্যু সময় পর্যন্ত কাল থেকে। এই সময়টাকে বিভিন্ন ব্যবস্থাপনা বিশারদদের মতামতের ভিত্তিতে এই যুগটাকে আমরা প্রাচীন যুগ হিসাবে অভিহিত করেছি। এই প্রাচীন যুগে ব্যবস্থাপনা কিভাবে তার অবস্থান তৈরি করেছে বা ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালিত হয়েছে, ব্যবস্থাপনার কার্যক্রম সেখানে বিরাজ করেছিল, সেই বিষয়টা আমি আলোচনা করার চেষ্টা করব। প্রাচীন যুগের বৈশিষ্ট্য যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব প্রাচীন যুগে সমাজ উন্নয়নের ধারা ছিল খুবই ধীরগতি সম্পন্ন। লক্ষ্য করো, প্রাচীন যুগে অর্থাৎ এই খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে খ্রিস্টের মৃত্যু সময় পর্যন্ত ব্যবস্থাপনা উন্নয়নের ধারা ছিল খুবই ধীরগতি সম্পন্ন। দ্বিতীয়ত, এই সময়টাতে এই যুগে বা এই কালে সভ্যতা কেন্দ্রিক ব্যবস্থাপনার উন্নয়ন লক্ষ্য করা গিয়েছিল। তৃতীয়ত, এই সভ্যতাকে, এই প্রাচীন যুগের এই সভ্যতা, যে সমস্ত সভ্যতা এই প্রাচীন যুগে ব্যবস্থাপনার ক্ষেত্রে অবদান রেখেছিল, সেই সভ্যতাকে কেন্দ্র করে ব্যবস্থাপনা শাস্ত্র কিভাবে তার প্রয়োগে উন্নতি লাভ করেছিল, সেই বিষয়টা আমরা আলোচনা করার চেষ্টা করব। চতুর্থত, এই প্রাচীন যুগে ধর্মীয় পুরোহিতদের অবদান ছিল বিশেষভাবে লক্ষণীয়, অর্থাৎ ব্যবস্থাপনা কার্যাবলীর বেশ কিছু নিদর্শন তৎকালীন সময়ে এই বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে নিয়োজিত পুরোহিতদের মাধ্যমে সেই সমস্ত ব্যবস্থাপনা কার্যাবলী সম্পাদিত হয়েছে বলে আমরা বিভিন্ন বর্ণনামতে জানতে পারি। সর্বশেষ প্রাচীন যুগের যে বৈশিষ্ট্যটা আমি বলবো, এই সময়ে ব্যক্তি নেতৃত্ব এবং রাজ্য পরিচালনায়, আবার বলছি, এই সময়টাতে এই প্রাচীন যুগে ব্যক্তি নেতৃত্ব মাধ্যমে ব্যবস্থাপনা কার্যাবলী বিভিন্নভাবে সম্পাদিত হতো এবং রাজ্য পরিচালনায় ব্যবস্থাপনা কার্যক্রম সম্পাদিত হতো বলে বর্ণনাতে উল্লেখিত রয়েছে। এবার আসি, আমি বলেছি প্রাচীন যুগের ব্যবস্থাপনা কার্যক্রম মূলত বিভিন্ন সভ্যতাকে ঘিরে আবর্তিত হয়েছিল, অর্থাৎ বিভিন্ন সভ্যতার ইতিহাস যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে দেখব সেই সভ্যতাগুলোতে ব্যবস্থাপনা কার্যক্রম ধীরে ধীরে ক্রমবর্ধমান রূপ লাভ করেছিল। প্রাচীনকালের যে সভ্যতাগুলো আমরা দেখেছি, সেই সভ্যতাগুলো কি কি এক নজর আমরা একটু জেনে নিই। মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, তৃতীয় ছিল ব্যাবিলনীয় সভ্যতা,
4 নম্বর ছিল হিব্রু সভ্যতা, 5 নম্বরে ছিল চৈনিক সভ্যতা, 6 নম্বরে ছিল গ্রিক সভ্যতা, 7 রোম সভ্যতা, এবং ভারতীয় সভ্যতা। অর্থাৎ প্রাচীন যুগে এই বিভিন্ন সভ্যতা কিভাবে ব্যবস্থাপনা শাস্ত্রের উন্নয়নে বা ক্রমবিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেই বিষয়ে আমরা আলোচনা করার একটু চেষ্টা করি। মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা হচ্ছে পাঁচ হাজার থেকে খ্রিস্টের মৃত্যুর সময় পর্যন্তকার সকল সভ্যতাগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীনতম সভ্যতা। এই সভ্যতায়, এই মিশরীয় সভ্যতায় ব্যবস্থাপক এবং সাংগঠনিক কর্তৃত্বের বেশ কিছু সাক্ষ্য বহন করে। মিশরীয় সভ্যতার কালে যে ঘটনাগুলি ঘটছে, যে ঘটনাগুলোর আলোকে আমরা সহজেই বলতে পারি এই সভ্যতার ব্যবস্থাপনা ক্ষেত্রে অবদান আমরা গুরুত্ব সহকারে উপস্থাপন করতে পারি। যেমন মিশরের বড় বড় পিরামিড নির্মাণের ক্ষেত্রে, মিশরের যে বড় বড় পিরামিড নির্মিত হয়েছিল এগুলি এই সভ্যতা, মিশরীয় সভ্যতাকালে বা এই সময়ের মধ্যেই হয়েছিল। এই পিরামিড নির্মাণে লক্ষ লক্ষ পিরামিড নির্মাণে এই যে ব্যবস্থাপনা বিশারদরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবস্থাপনার বিভিন্ন তত্ত্ব এবং প্রযুক্তি কাজে লাগে এই নির্মাণ কার্যগুলি সম্পাদিত হয়েছিল। মিশরীয় সভ্যতা আমলে তৎকালীন সময়ে প্রাপ্ত বিভিন্ন উপদেশনামা পাওয়া গেছিল, যা ব্যবস্থাপনা শাস্ত্রের উপাদান হিসেবে আমরা বিবেচনা করতে পেরেছি। নীল নদের তীরে, মিশরের নীল নদের তীরে কৃষিকাজকে ঘিরে ব্যাপক উন্নতি এবং ব্যবসা বাণিজ্যের প্রসার, বিপুল সংখ্যক শিল্প বাণিজ্যের প্রতিষ্ঠান গড়ে ওঠা এই সভ্যতাকালে আমাদের ব্যবস্থাপনার উৎপত্তির ধারাকে অব্যাহত রাখার প্রয়াস ঘটেছিল বলে প্রমাণ করে। এরপর আসি আমাদের মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কে। মেসোপটেমিয়া সভ্যতা কীভাবে ব্যবস্থাপনা আমাদের ব্যবস্থাপনা ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হয়েছিল। মেসোপটেমিয়া সভ্যতা লক্ষ্য করো, মেসো এবং পটেমিয়া। মেসো শব্দের অর্থ 2 আর পটেমিয়া শব্দ হচ্ছে নদী। অর্থাৎ 2 নদীর মধ্যবর্তী স্থানকে ঘিরে যে সভ্যতা গড়ে উঠেছিল তাকে বলা হয় মেসোপটেমিয়া সভ্যতা। 2 নদী কি? একটা হচ্ছে ইউফ্রেটিস নদী আর একটা হচ্ছে টাইগ্রিস নদী। এই ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর মধ্যবর্তী অঞ্চলের মানুষের জীবন ব্যবস্থাকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে উঠেছিল সেটাকে বলা হয় মেসোপটেমিয়া সভ্যতা। এই অঞ্চলের মানুষের বিভিন্ন কর্মকাণ্ড প্রমাণ করে যে সেখানে এই সভ্যতায় ব্যবস্থাপনা কার্যক্রম সম্পাদিত হয়েছিল বা ব্যবস্থাপনা শাস্ত্রের উন্নয়নে এই সভ্যতার এই সমস্ত কর্মকাণ্ড ব্যবস্থাপনার ক্রমবিকাশে অবদান রেখেছে বলে আমরা সহজেই অনুমান করতে পারি। যেমন কি এই সময়ে এই মেসোপটেমিয়া সভ্যতায় ব্যক্তি নেতৃত্বের মধ্যে তখন সীমাবদ্ধ ছিল, অর্থাৎ বিশেষ বিশেষ ব্যক্তি কর্তৃক এই সভ্যতাগুলো নিয়ন্ত্রিত ছিল। এই সময় এই মেসোপটেমিয়া সভ্যতায় ধর্মীয় প্রাধান্য এবং পুরোহিতদের উপর ব্যবস্থাপনার দায়িত্ব ছিল বলে
ইতিহাস সাক্ষ্য দেয়, বিভিন্ন বর্ণনা প্রমাণ করে যে এই সময় বিভিন্ন ধর্মের প্রতি মানুষের অনুরক্ততা ছিল, ধর্মীয় বিষয়টাকে মানুষ বেশি প্রাধান্য দিত। সেই কারণে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিতদের নির্দেশনা তারা যথাযথভাবে অনুসরণ করত, এবং এই পুরোহিতরা প্রকারান্তরে ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম সম্পাদিত করেছে বলেও আমরা সহজেই অনুমান করতে পারি। এই সময় মেসোপটেমিয়া সভ্যতায় কার্য পরিচালনা, খতিয়ান, নথিপত্র সংরক্ষণ, প্রতিবেদন তৈরি, সংকেত লিখন, এই সমস্ত পদ্ধতিরও উদ্ভাবন হয়, যা প্রমাণ করে সেই সময় ব্যবস্থাপনা কার্যক্রম আস্তে আস্তে প্রসার লাভ করতেছিল। 3 নম্বর হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলন হচ্ছে প্রাচীন মেসোপটেমিয়ার গুরুত্বপূর্ণ একটা নগর। বিশাল আকারের প্রাচীর দ্বারা এই ব্যাবিলনটা আচ্ছাদিত ছিল, অর্থাৎ বিশাল আকারের প্রাচীরের আড়ালে এই ব্যাবিলন নগরটি সুরক্ষিত ছিল। আর এই সুরক্ষিত নগরীতে যে সভ্যতা গড়ে উঠেছিল সেটাকে বলা হয় ব্যাবিলনীয় সভ্যতা। এই সভ্যতায় যে ব্যবস্থাপনা কার্যক্রম সম্পাদিত হয়েছিল, নিম্নোক্ত কাজগুলো, নিম্নোক্ত বিষয়গুলো একটু যদি পয়েন্ট আকারে উপস্থাপন করি তাহলে তোমরা সহজেই অনুমান করতে পারবে। বিশাল আকারের এই প্রাচীরের আড়ালে সুরক্ষিত নগরটিতে ব্যবসায় কার্যক্রম, সামাজিক লেনদেন, নিরাপত্তা ও মজুরি ব্যবস্থা, চুক্তিপত্র তৈরি, ব্যবসায়িক নিয়মকানুন প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয়েছিল। তারপরে বিষয় হচ্ছে কার্যক্ষেত্রে দায়িত্ব জবাবদিহিতার বিষয়টা এই সময় সর্বপ্রথম পরিলক্ষিত হয়। তৃতীয়ত, ব্যাবিলনের যে শূন্য উদ্যানের কথা আমরা জানি, এই ব্যাবিলনের শূন্য উদ্যান তৈরিতে যে দক্ষ ব্যবস্থাপনার প্রতিফলন ঘটেছিল তা আমরা সহজেই অনুমান করতে পারি। এছাড়া রাজ্য পরিচালনায় তখন তৎকালীন রাজা একটা আইন প্রণয়ন করেন, যেটা দ্য কোড অফ হাম্বুরাবি নামে অভিহিত। অর্থাৎ এই সময় রাজ্য পরিচালনা সংক্রান্ত আইনও প্রচলিত হয়েছিল, যা তৎকালীন রাজা হাম্বুরাবি কর্তৃক পরিচিত ছিল, যেটা দ্য কোড অফ হাম্বুরাবি নামে আমাদের কাছে বিষয়টা পরিচিত হয়ে আছে। এরপর আসি আমরা হিব্রু সভ্যতার কথা। হিব্রু বলতে বনি ইসরায়েল গোত্রকে বোঝায়। এই বনি গোত্রের আমলে যে সভ্যতা গড়ে উঠেছিল সেটাকেই সহজ কথায় হিব্রু সভ্যতা বলে। এই হিব্রু সভ্যতায় হযরত মুসা আলাইহিস সালাম ব্যবস্থাপনার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি মুসা আলাইহিস সালাম একজন সুদক্ষ প্রশাসক, সংগঠক, আইন প্রয়োগকারী, সরকার পরিচালনা ও মানব সম্পদ উন্নয়ন দক্ষ ব্যবস্থাপকের ভূমিকা পালন করেন বলেও বিভিন্ন বর্ণনায় উল্লেখিত রয়েছে। সুতরাং এই ঘটনা প্রমাণ করে যে তৎকালীন সময়ে হিব্রু সভ্যতাকালীন সময়ে ব্যবস্থাপনা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই হযরত মুসা আলাইহিস সালামের শোয়েব আলাইহিস সালামের নির্দেশে এই সময় কর্মী নিয়োগ, প্রশিক্ষণ, দায়িত্ব ও কর্তৃত্ব বন্টন করে বলেও তার জীবনীতে উল্লেখ পাওয়া যায়। কার? মুসা আলাইহিস সালামের জীবনীতে। অর্থাৎ এই সময় মুসা আলাইহিস সালাম তার শ্বশুর শোয়েব আলাইহিস সালামের নির্দেশে ব্যবস্থাপনার যে বর্তমান কার্যক্রম, কর্মী নিয়োগ, প্রশিক্ষণ, দায়িত্ব বন্টন, এই সমস্ত কার্যাবলী সম্পাদিত হয়েছে বলেও প্রমাণ পাওয়া যায়। ক্লাসটা আমি আর দীর্ঘায়িত করতে পারছি না। আগামী ক্লাসে যে বিষয়গুলি আছে সঙ্গে আলোচনা করে পরবর্তী আলোচনা যাওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো। আগামী ক্লাসে ইনশাআল্লাহ বাকি আলোচনা করব। আল্লাহ তোমাদের মঙ্গল করুন। আসসালামু আলাইকুম।